আজকে আমি তোমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাবলএস কোয়েশ্চেন। ডাবলএস কোয়েশ্চেন্স তোমাদের আগেও ক্লাসে করানো হয়েছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপর আজও সে বিষয়ে একটু ডিটেলস ধারণা দেওয়ার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। এই ডাবলএস কোয়েশ্চেন্স তোমরা কীভাবে করবে, অর্থাৎ হাউ টু মেক এ ডাবলএস কোয়েশ্চেন, how to use these WS questions and how to write WS questions in the answer script, এই বিষয়ে আমরা আলোচনা করব আজকে ইন ডিটেলস। তোমাদের কারো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টস করে সেখানে জানাবে। WS questions এর শেখার আগে আমাদের WS ওয়ার্ডস এর সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করতে হবে, যেটা আমরা হয়তো আগেই বলেছি, আমি আগেই বলেছি তোমাদের ক্লাসে। সেটা একটি ছন্দ দিয়ে আজকে আমরা দেখব। অর্থাৎ ওয়ার্ড যদি কি হয়, ওয়াই হলো কেন, ওয়ার কোথায়, হু কে, ওয়েন কখন, যেন, হাউ কত, হাউ কেমন, হাউ কিভাবে, হুজ কার, হুইচ কোনটি, হুম কাকে দিলি। এখানে অর্থগুলো তোমরা একসাথে দেখতে পাচ্ছ যে ওয়ার্ড অর্থ কি, ওয়াই কেন, ওয়ার কোথায়, হু কে ওয়েন কখন, হাউ কত কেমন বা কিভাবে, হুজ কার, হুইচ কোনটি, আর হুম কাকে। একটি ছন্দ অনুযায়ী তোমরা যদি মনে রাখতে পারো তাহলে অর্থগুলো তোমাদের মনে থাকবে। এগুলো সম্বন্ধে আমরা এখন একটু ডিটেলস জেনে নিই। অর্থগুলো আলাদা করে একবার দেখি যে হু হচ্ছে কে বা কারা বা কে কে, অর্থাৎ কে দ্বারা প্রশ্ন করলে তুমি যে ওয়ার্ডটি ইউজ করবে সেটা হচ্ছে হু। কাকে দ্বারা প্রশ্ন করলে তুমি ইউজ করবে হুম, বা কাদেরকে দ্বারা প্রশ্ন করলে, কার বা কাদের দ্বারা প্রশ্ন করলে হবে হুইচ। কি দ্বারা প্রশ্ন করলে তোমাকে হোয়াট ইউজ করতে হবে, কোনটি দ্বারা প্রশ্ন করলে হুইচ, কখন দ্বারা প্রশ্ন করলে হোয়েন, কোথায় দ্বারা প্রশ্ন করলে হোয়ার, কেন দ্বারা প্রশ্ন করলে হোয়াই, এবং কিভাবে দ্বারা প্রশ্ন করলে তুমি হাউ ইউজ করবে। অর্থাৎ যে সেন্টেন্সটা তোমাদের দেওয়া থাকবে সেই সেন্টেন্সে যদি এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ আন্ডারলাইন করা যে বিষয়গুলো, তোমরা জানো যে ডাবলএস কোয়েশ্চেনে একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেখানে একটা আন্ডারলাইন ওয়ার্ড থাকে, সেই আন্ডারলাইন ওয়ার্ডটা দিয়েই তোমাদের এই ডাবলএস প্রোনাউনগুলো তোমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, ডাবলএস কোয়েশ্চেনগুলো তৈরি করার নিয়ম সম্পর্কে এখন আমরা জানব, যদিও আমরা আগে জেনেছি, আমি আগে ক্লাসে বলেছিলাম। তারপর আজ একটু বিশুদ্ধভাবে বলার চেষ্টা করব। যে কোনো সেন্টেন্সকে দুইভাবে কোয়েশ্চেন তৈরি করা যায়। যেমন সেন্টেন্সের সাবজেক্ট ধরে, আমরা নর্মালি সেন্টেন্স বলতে বুঝি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই সিস্টেমটা বা সিকোয়েন্সটা ইউজ করা হয় একটা সেন্টেন্সের মধ্যে। যদি সেই সেন্টেন্সটার সাবজেক্টের মধ্যে যদি তোমার আন্ডারলাইন করা থাকে, তবে সেক্ষেত্রে তোমরা যে রুলসটা ফলো করবে সেটা হচ্ছে এটা, ডাবলএস কোয়েশ্চেন্স, অর্থাৎ হু অর হোয়াট অর হুইচ, সাবজেক্টের বদলে তোমাকে ইউজ করতে হবে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দ্যাট মিনস সাবজেক্ট নিচে যদি আন্ডারলাইন করা থাকে, শুধুমাত্র সেই ওয়ার্ডটাই তুমি চেঞ্জ করবে ডাবলএস দিয়ে, বাকিটা কিন্তু ঠিকই থেকে যায়। ঠিক আছে, তো আমরা কিছু উদাহরণ দিয়ে দেখি। যেমন রিডস ইংলিশ। ওকে, এখানে হি রিডস ইংলিশ, যেখানে হি নিচে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এটা অবজেক্ট। এই সাবজেক্টের নিচে যখন আন্ডারলাইন করা আছে, তাহলে সেটাকে আমাদের ডাবলএস করতে হবে। তাহলে হির বদলে আমরা কি বসাতে পারি, এটা হচ্ছে একটা ব্যক্তিবাচক। ওকে, সেক্ষেত্রে আমরা এখানে বসাতে পারি হু। ব্যক্তিবাচক ওয়ার্ডগুলো যখন থাকবে, সেই ব্যক্তিবাচক ওয়ার্ডগুলোর ডাবলএস হিসেবে আমরা হু ইউজ করব। তাহলে হু রিডস ইংলিশ, এখানে কিন্তু শুধুমাত্র হুটাই চেঞ্জ হলো, বাকিটা সব ঠিক থাকলো। আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে ডাবলএস কোয়েশ্চেনের পরে অবশ্যই তোমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। রোমা গোস টু স্কুল, হিয়ার অলসো রোমা ইজ আলাদা ব্যক্তিবাচক শব্দ, সেক্ষেত্রে তোমাকে রোমার পরিবর্তে
হু ইজ করতে হবে, ঠিক আছে? হু গোজ টু স্কুল। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা একটা স্থানের নাম, ব্যক্তিবাচক নয়, এটা একটা স্থানবাচক শব্দ, যার কারণে এটার পরিবর্তে আমরা বসাবো হোয়াট। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। দিস ইজ মাই বুক, এখানে দিসটা হচ্ছে একটা বস্তুর পরিবর্তে ইউজ করা হয়েছে, যার কারণে সে বস্তুর পরিবর্তে আমরা বসাবো হুইচ। হুইচ ইজ ইয়োর বুক। ওকে, এবার আমরা দেখব সেন্টেন্সের অবজেক্ট ধরে কি করে তোমার ডব্লিউএস কোয়েশ্চেন্স করতে হয়। এখানে অবজেক্ট বলতে অবজেক্ট হতে পারে, আবার একটা সেন্টেন্সের মাঝামাঝি কোনো বা সেন্টেন্সের মধ্যকার কোনো শব্দ হতে পারে। আমরা একটু দেখি যে সেটা কিভাবে করতে হয়। এই স্ট্রাকচারটা তোমাদের ফলো করতে হবে। হুম অর হোয়াট অর হুইচ, ওয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই ডব্লিউএস গুলো ইউজ করতে হবে শুধু হু বাদ দিয়ে। ওকে, ডব্লিউএস অর্থাৎ একটা সেন্টেন্সের অবজেক্ট ধরে যদি বা কোনো সেন্টেন্সের মধ্যকার কোনো ওয়ার্ড যদি আমরা করতে চাই, তাহলে সেক্ষেত্রে হু ইউজ করা যাবে না, ওটা হবেই না, তোমরা বুঝতে পারবে। শুধুমাত্র হুম, হোয়াট, হুইচ, ওয়েন, হোয়ার, হাওয়াই, হাউ, এই ভার্বগুলো, এই ডব্লিউএস গুলো ইউজ করতে হবে। প্রোনাউনগুলো প্লাস অক্সিলারি ভার্ব যদি সেই সেন্টেন্সে থেকে থাকে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ইউজ করতে হবে। ভার্ব বলতে এখানে মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের কথাই বলা হচ্ছে। ওকে, এবং অবশ্যই পরবর্তীতে প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই তোমাদের ইউজ করতে হবে। এবার দেখো, অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, কোনো ব্যক্তির নামের পরিবর্তে যদি ইউজ করা হয় কিংবা কোনো ব্যক্তিকে যদি উল্লেখ করা হয়, তবে সেক্ষেত্রে হুম ইউজ করতে হবে। যদি কোনো বস্তু বা প্রাণীবাচক হয়, সেটার পরিবর্তে আমরা ওয়ার্ড ইউজ করবো, যেটা আমরা আগেও বলেছি। স্থানবাচক ওয়ার্ড থাকলে আমরা সেটা ওয়্যার ইউজ করব। যেমন হি লিভস ইন রাঙ্গামাটি, সাপোজ হি লিভস ইন রাঙ্গামাটি, সো where does he live in, where does he live in। ওকে, কারণসূচক ওয়ার্ড যেমন ফর, বিকজ, টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ যদি থাকে, সেক্ষেত্রে আমরা ওয়াই ইউজ করব। সাপোজ উই লিভ, উই ইট টু লিভ, উই ইট টু লিভ, আমরা খাওয়ার জন্য বেঁচে থাকি নাকি বাঁচার জন্য খাই, বা বাঁচার জন্য খাই, তাহলে এখানে একটা কারণ আছে বাঁচার জন্য, সেক্ষেত্রে আমরা ওয়াই ইউজ করব। কিভাবে বোঝালে হাউ হবে? দিস, দ্যাট, দোজ এগুলো থাকলে হুইচ হবে সেগুলো পরিবর্তে, এবং টাইমিং ওয়ার্ড থাকলে ওয়েন হবে যদি কোনো সময় উল্লেখ থাকে। ওকে, সাপোজ হি ওয়াজ বর্ন ইন 1958, সো ওয়েন ওয়াজ হি বর্ন, রাইট? সেরকম একটি টাইমিং ওয়ার্ড থাকলে তোমাকে ওয়েন ইউজ করতে হবে। এবার আসো কিছু ব্যতিক্রম আমরা একটু দেখি। ব্যতিক্রম বলতে তেমন কিছু না, কিছু প্রোনাউনের ব্যতিক্রম বা নাউনের ব্যতিক্রম হিসেবে আমরা দেখব। যেমন আই, মি, উই বা আস যদি থাকে সেন্টেন্সে, তবে তার পরিবর্তে তোমাকে ইউ ইউজ করতে হবে, ইউ ব্যবহৃত হবে। আবার আওয়ার, মাই যদি থাকে, তার পরিবর্তে ইউর ব্যবহৃত হবে। আওয়ার, মাই যদি থাকে, তার পরিবর্তে ইউর ব্যবহৃত হবে। ঠিক একই রকম উল্টোটাই হবে, ইউ থাকলে তার পরিবর্তে আই বা উই, এবং ইউর থাকলে তার পরিবর্তে মাই বা আওয়ার ইউজ করতে হবে। আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন হি ইজ টিচিং ইংলিশ, সে ইংরেজি পড়াচ্ছে বা তিনি ইংরেজি পড়াচ্ছেন। এখানে আবার সে আগের মতো সাবজেক্টের নিচেই আন্ডারলাইন করা আছে, সো কি হবে? হু ইজ টিচিং ইংলিশ, রাইট? কে ইংরেজি পড়াচ্ছে, কে দ্বারা প্রশ্ন করেছে, হি ইজ টিচিং ইংলিশ, কে দ্বারা প্রশ্ন করাচ্ছে, সো হু হবে। এরপর আমরা দেখি হি ইজ টিচিং ইংলিশ, সেম সেন্টেন্স বাট ডিফারেন্ট আন্ডারলাইন, রাইট? এখানে ইংলিশটা নিচে আন্ডারলাইন করা আছে, তার মানে কি পড়াচ্ছে, হি ইজ টিচিং ইংলিশ, তিনি ইংরেজি পড়াচ্ছেন, মানে কি পড়াচ্ছেন, সো হোয়াট, রাইট? হোয়াট ইজ হি টিচিং। দেখো এখানে ওয়ার্ড ডব্লিউএস আছে প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব টিচিং, রাইট? Here WS plus auxiliary verb, this is auxiliary verb, he is teaching English, it is present continuous tense, plus subject here he, and the other verb are main verb teaching. Okay, next one is he bought this yesterday. আমি বলেছিলাম যে মাঝখানে বা কোন সেন্টেন্সের মধ্যখানে বা শেষে অর্থাৎ অবজেক্ট হিসেবে যদি থাকে,
আন্ডারলাইন করা থাকে, তবে সেক্ষেত্রে তুমি কি করবে? দিস দ্যাট থাকলে কি হয়? আমরা আগে বলেছিলাম দিস দ্যাট থাকলে কি হয়? হুইচ হয়। হুইচ ডিড হি বাই ইয়েস্টারডে। এখানে ডিড কেন ইউজ করা হলো? কারণ অক্সিলারি ভার্ব বলেছিলাম। বটটা হচ্ছে এখানে পাস্ট ইনডিফিনিট ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। হি বট দিস ইয়েস্টারডে, পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, সো পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা স্ট্রাকচারটা দেখেছিলাম, গঠন প্রণালীগুলো দেখেছিলাম, এবং সেখানে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য বা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমরা যে অক্সিলারি ভার্বের কথা বলেছিলাম সেটা হচ্ছে ডিড। দ্যাটস ওয়াই হুইচ ডিড সাবজেক্ট প্লাস ভার্ব by is coming from bought, by is the present form of bought. Okay, and this yesterday. Okay, he bought this yesterday. Here yesterday নিচে আমি আন্ডারলাইন করলাম, তার মানে yesterday হচ্ছে একটা সময়। ওকে, তো সেক্ষেত্রে সময় পরিবর্তে আমরা কি ইউজ করি? when did he buy this? Same structure, bought did. Okay, past indefinite tense. He is teaching us English. আজ হচ্ছে এখানে অবজেক্ট। ক্লিয়ার? আজ হচ্ছে অবজেক্ট, তো সেক্ষেত্রে আজের পরিবর্তে আমরা কি ইউজ করব? হুম ইউজ করব, রাইট? হি ইজ টিচিং আস ইংলিশ, দ্যাট মিন্স হুম ইজ হি টিচিং ইংলিশ। ক্লিয়ার? হি ইজ টিচিং আস ইংলিশ। Again this sentence but underline is different, so English, that means what is he teaching you? Okay, auxiliary verb is subject as teaching plus you. Okay, এবার দেখো 7 নাম্বারটা আমরা হি উইল কাম টুমরো, দিস ইজ টাইম, টুমরো when will he come? Okay, and next one is he lives in Dhaka. Dhaka is the place, is the name of place, so where does he live? We go to school to read, this is the information I gave you before, that to read, that means কারণ দর্শানো, আমরা স্কুলে যাই পড়তে, so why do you go to school? Here you is used instead of we এর পরিবর্তে আমরা কি বসালাম? ইউ বসালাম। খেয়াল করেছো? যেটা আমরা আগে বলেছিলাম ব্যতিক্রম নিয়মের ক্ষেত্রে। He goes to school by bus মানে বাস দ্বারা বা দিয়ে, কিসের দ্বারা, রাইট? তার মানে কিভাবে। How does he go to school? আশা করি বুঝতে পারছো একটু। তো তোমাদের জন্য এই হোমওয়ার্কগুলো থাকবে, যেখানে আমি দিয়েছি সীমা ইটস ফুডস এভরিডে। তোমাদের টেক্সট বই অনুসারে আমি পড়াগুলো দিয়েছি। সীমা ইটস ফুডস এভরিডে, দ্যাট মিনস হু ইটস ফুডস এভরিডে, রাইট? হি গ্রোস ক্রপস, তোমরা অলরেডি এগুলো করেছো। আবার আজকে ভালো মতো সেগুলো দেখার চেষ্টা করবে, করার চেষ্টা করবে। এই পড়াগুলো তোমরা লিখে নিতে পারো, লিখে নিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করো। তোমরা আগেও করেছো, আজও করো। ওকে, নেক্সট ওয়ান ইজ দিস, এটাও বাড়ি কাজ করবে। Biju loves swimming keeps Biju fit, painting makes Biju happy, Biju spends his free time by reading magazines, Shima loves reading funny stories, I know about Cox's Bazar, I visited there last month, Cox's Bazar is the most popular tourist spot, I love the sea and the beach, there are many places to see in our country. And the next one is Maria hopes to go to university, Maria wants to set up a school, she can teach visually impaired children. Maria wants to be a writer, she wants to write a book. ওকে, রুলস যেগুলো দিয়েছি সেই রুলস অনুযায়ী তোমরা এগুলো করার চেষ্টা করবে এবং আরও প্র্যাকটিস করবে। বিভিন্ন বোর্ডে বা বিভিন্ন সময়ে বিভিন্ন সালে যে প্রশ্নগুলো এসেছে পিএসসিতে, সেই প্রশ্নগুলো বের করে তোমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে। হ্যাঁ, যদিও বলা ঠিক নয়, তারপরে বলি গাইডে তোমাদের আরও অনেক রুলস, অনেক সিস্টেম, অনেক হয়তো দেওয়া থাকবে। প্রশ্নগুলো দেওয়া আছে পুরনো সালের প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে আরও বেশি। অর্থাৎ এই 9 নাম্বার কোয়েশ্চেনটা, যেটা ইংলিশের 9 নাম্বার কোয়েশ্চেন, সেই ডাব্লিউএস কোয়েশ্চেন্স ফরম্যাটটা তোমরা ঠিকমতো করতে পারবে এবং পরীক্ষায় লিখতে পারবে। ওকে,
Students, thank you very much for seeing this video and practicing this class. Okay, next time তোমাদের সাথে দেখা হবে আমার আবারও। আমরা নেক্সট টাইম 10 নম্বর কোয়েশ্চেনটা নিয়ে, অর্থাৎ ইনস্ট্রাকশনাল যে কোয়েশ্চেন্সগুলো আছে, একটা ইনস্ট্রাকশনস দেওয়া থাকে, সেই ইনস্ট্রাকশনস থেকে কীভাবে প্রশ্নগুলো করা হয় এবং উত্তরগুলো লিখতে হয় সেগুলো আমরা দেখব। ওকে, তো আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং যে দুর্যোগ শুরু হয়েছে সেই দুর্যোগ থেকে বাঁচার জন্য যতগুলো নিয়মকানুন এবং মা বাবারা যেটা নিষেধ করে সেটা করো না, বাইরে বের হবে না এবং যে নিয়মকানুনগুলো আছে সেগুলো মেনটেন করো। ভালো থাকো, সুস্থ থাকো এবং ক্লাসগুলো পর্যবেক্ষণ করো। ওকে, থ্যাংক ইউ অ্যাগেইন।